সরকার বা সরকারের কোনো দফতরের কাজকর্ম নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে আরটিআই আইনের মাধ্যমে দেশের যে কোনো নাগরিক মাত্র 10 টাকার স্ট্যাম্প পেপারের মাধ্যমেই সেই তথ্য যাতে জানতে পারেন, তার জন্যই এই আরটিআই বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট শুরু করা হয়েছিল। নিঃসন্দেহে ভারতীয় গণতন্ত্রকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল এই আইন। কিন্তু দেশের সামরিক তথ্য বা দেশের সুরক্ষা সংক্রান্ত কোনো বিষয় এই আরটিআই আইনে জানা যাবে না, যায় না। দেশের নিরাপত্তার স্বার্থে তা গোপন রাখা হয়। এই আইনের মাধ্যমেই সরকারের কাজকর্মের ওপর দেশের মানুষজন নজরদারি করতে পারেন। কিন্তু কয়েকটি জরুরি বিষয়কে বাদ দিয়ে বর্তমান বিজেপি সরকার এই আরটিআই আইনের বাইরে রেখেছে কয়েকটি বিষয়। কি কারণে সেটা এখনো কেউ জানে না। যেমন ধরুন পিএম কেয়ার ফান্ড, এ নিয়ে আরটিআই করা যাবে না। এই ফান্ডে কে টাকা দিল, কত টাকা দিল, এই ফান্ড থেকে কোথায় কি খরচ করা হলো, দেশের মানুষ তা জানতে পারবেন না। যদিও এই ফান্ডের অফিসিয়াল ঠিকানা হচ্ছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। ফোন নাম্বার, ইমেল আইডি, ওয়েবসাইট সমস্ত সরকারি। এই ফান্ডের কর্তা ব্যক্তিরা দেশের কেউ মন্ত্রী, কেউ শান্তি ইত্যাদি। এই ফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার স্বয়ং নরেন্দ্র মোদী। তবুও নাকি এই পিএম কেয়ার ফান্ড নাকি সরকারি নয়, তাই এ নিয়ে কোনো আরটিআই করা যাবে না। যত খুশি কালো টাকার লেনদেন এই ফান্ডের মাধ্যমে করা যাবে। এমনকি বিদেশ থেকেও এই পিএম কেয়ার ফান্ডে টাকা জমা করা যাবে। আরো একটি বিষয়ে আরটিআই করা যাবে না, তা হলো ইলেকটোরাল বন্ড। এই বন্ডের মাধ্যমে দেশের বা বিদেশের যে কেউ যে কোনো রাজনৈতিক দলকে যত খুশি অনুদান দিতে পারবে। সেই তথ্য সরকার ছাড়া আর কেউ জানতে পারবে না, এমনটা বলা হয়েছিল। এ নিয়ে আমরা এনকে ডিজিটাল এবং এনকে বাংলা চ্যানেলে বহুবার সরব হয়েছি। সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি এই সরকার স্পন্সর্ড কালো টাকার লেনদেনের সমস্ত খবর। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। এই মামলা যখন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে পৌঁছলো, মানে যখন পৌঁছে যায়, তখন দেশের মানুষ কিন্তু খানিকটা স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। এই মামলায় কি হলো, এখন পর্যন্ত কি হয়েছে, তা নিয়ে আজকের এক্স ফ্যাক্টর। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। প্রথমেই একটা অনুরোধ করি আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা, দোয়ায় এনকে ডিজিটালের সাবস্ক্রাইবার সংখ্যা এখন প্রায় 2,25,000 ছাড়িয়ে গিয়েছে। আপনাদের এই অনুরোধ করছি, আগামী লোকসভা নির্বাচনের আগে যাতে এই সংখ্যাটা 3 লাখে পৌঁছতে পারে, তার জন্য দ্রুততার সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অন্য মানুষদের বলুন সাবস্ক্রাইব করতে। আর যদি স্বতন্ত্র সাংবাদিকতাকে সমর্থন করেন, তাহলে নিচের নাম্বারটিতে সাধ্যমতো আর্থিক সাহায্য করে গুগল পে, ফোনপে বা পেটিএম এর মাধ্যমে সাহায্য করে আমাদের পাশে থাকুন, অথবা ফোন করুন 9830075869 নম্বরে। আমরা নজর রেখেছিলাম সুপ্রিম কোর্টের এই ইলেকটোরাল বন্ড সংক্রান্ত মামলাটির দিকে। কিভাবে এই বন্ডের মাধ্যমে লেনদেন হয়, আগে সেটা জেনে নেওয়া দরকার। আসুন সেটা জেনে নিই। কোন রাজনৈতিক দলকে যে কেউ এই বন্ডের মাধ্যমে আর্থিক সাহায্য করতে পারবে। কিভাবে সেটা বুঝতে হবে। ধরুন একজন ব্যবসায়ী, ধরে নিন তর্কের খাতিরে তার নাম আদানি, আর একজন ব্যবসায়ী আছে তার নাম ধরুন এক্স। এই দুজন ব্যবসায়ী আগে রাজনৈতিক দলকে সাহায্য করতে গেলে কি করতেন? তারা চেক কেটে দিতেন, অথবা ব্যাংকের ড্রাফটের মাধ্যমে তারা ডোনেশন দিতেন। আবার অনেকে ক্যাশও করতেন। এই ক্যাশ লেনদেনের প্রায় পুরোটাই হতো লুকিয়ে চুরিয়ে কালো পথে। সে সময় অর্থমন্ত্রী ছিলেন বিজেপির অরুণ জেটলি। তিনি প্রস্তাব করলেন যে এই ইলেকট্রাল বন্ড চালু করা হোক। এই ব্যবস্থায় ব্যবসায়ী আদানি হোক বা এক্স হোক সরকারি ব্যাংকে যাবেন, অর্থাৎ এসবিআই এর কাছে। ব্যাংকের
প্রতিটি রাজনৈতিক দলের জন্য আলাদা আলাদা কোড নম্বর আছে। ধরা যাক কংগ্রেসের কোড নাম্বার 100, ধরে নিই বিজেপির কোড নাম্বার 200, আবার ধরে নিই তৃণমূলের 300, সিপিএম এর 400, সবটাই ধরে নিচ্ছি। ব্যবসায়ী আদানি বিজেপির কোডে 200 নম্বর কোডে তারা 1000 কোটি টাকার বন্ড কিনলেন, অর্থাৎ বিজেপি পেল 1000 কোটি টাকা, কংগ্রেসের কিনলেন 100 কোটি টাকা এবং তৃণমূল সিপিএম এসব দলের কিনলেন 50 কোটি টাকা করে। তাহলে আদানির এই বন্ড কেনাতে কত খরচ হলো? 1200 কোটি টাকা। সিংহভাগ কোথায় গেল? বিজেপির কাছে। আরেক ব্যবসায়ী এক্স সমস্ত রাজনৈতিক দলের জন্য 50 কোটি করে মোট 200 কোটি টাকার বন্ড কিনলেন। স্বাভাবিকভাবেই দেশের যারা শাসক দল তাদেরকে তেল দিতে বড় বড় ব্যবসায়ী গোষ্ঠী সবচেয়ে বেশি টাকার বন্ড সরকারি দলেরই কিনবেন, এটাই স্বাভাবিক। এই তথ্য কিন্তু জানার উপায় নেই, জানবে শুধু সেই ব্যবসায়ী সংস্থা আর ব্যাংক। আরো স্পষ্ট করে বললে ব্যাংকের সেই কর্মচারী যার মাধ্যমে বন্ড কেনা হলো তিনি জানবেন, ব্যাংকের সেই ম্যানেজার তিনি জানবেন, এছাড়া কারুর পক্ষে এই তথ্য জানা সম্ভব না। এবার আপনাদের একটা গোপন তথ্য দিই, লক্ষ্য করেছেন কিনা জানি না, বাংলার ক্ষেত্রেই দেখবেন, আমরা বাংলার ক্ষেত্রেই দেখেছি, সমস্ত বড় শহর এবং শিল্পাঞ্চলে যত বাঙালি ম্যানেজার ছিল ব্যাংকের তারা আর নেই, তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে দূর দূরান্তের শাখাগুলোতে। এবং শহর এবং শিল্পাঞ্চলের সব ম্যানেজার হিন্দি ভাষী, এবং দেখবেন এদের স্থায়িত্ব খুব কম, অল্প দিনের জন্য এরা আসেন। একজন ম্যানেজার খুব কম সময়ের জন্য ব্যাংকের ম্যানেজার হয়ে আসছেন, তারপর ট্রান্সফার হয়ে অন্য কোথাও চলে যাচ্ছেন। কারা এরা? এরা সবাই কিন্তু আরএসএস এর লোক, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান বা গুজরাটের বাসিন্দা। এরা নিজেদের জাত ভাই ছাড়া আর কাউকে লোন স্যাংশন করেন না। এরাই সরকারের কাছে ইলেকট্রাল বন্ডে কে কত টাকা দিয়েছেন বা কোন দলের জন্য দিয়েছেন সেই তথ্য, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য বিজেপির কাছে পৌঁছে দিচ্ছেন। যে ব্যবসায়ী বিজেপির বন্ড কিনেছেন তাকে সরকার কখনো এয়ারপোর্ট, কখনো খনি, কখনো আবার সমুদ্র বন্দর বিক্রি করে দিচ্ছে। শুধু বিক্রি করছে না, মানে এখানে আরো একটা ব্যাপার আছে, সেই ব্যবসায়ী গোষ্ঠী যাতে সমস্ত সরকারি সম্পত্তি কিনতে পারেন তার জন্য স্টেট ব্যাংক এবং এলআইসি থেকে মানে সহজ শর্তে যত খুশি লোন দরকার দিয়ে দিচ্ছেন। এর দুটো সুবিধা, এক হচ্ছে ব্যবসায়ী এই এয়ারপোর্ট, সমুদ্র বন্দর বা খনি কিনে লাভবান যদি হন তাহলে তিনি ফের ইলেকট্রাল বন্ড কিনবেন সরকারি দলের। আর যদি মনে করুন সেই ব্যবসায়ীটি লস করেন, লোকসান হয়, সরকার সেই লোনের টাকা রাইট অফ বা মুকুব করে দিয়ে ব্যবসায়ীর পাশে দাঁড়াবে। মানে ব্যবসায়ীর উইন উইন সিচুয়েশন। আর যে ব্যবসায়ী গোষ্ঠী ধরুন অন্য রাজনৈতিক দলের বন্ড কিনেছেন তাদের নাম দামও থাকবে কিন্তু শাসক দলের কাছে, তাদের বাড়িতে, অফিসে ইডি সিবিআই পৌঁছে যাচ্ছে। এভাবেই ইলেকট্রাল বন্ডের নামে ভারতীয় জনতা পার্টি একতরফা ভাবে 95% টাকা নিজেদের পকেটে ইতিমধ্যে পুড়ে ফেলেছে। আর ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলো সবাই মিলে পেয়েছে মাত্র 5% টাকা। মুম্বাই এয়ারপোর্ট ছিল এরকমই একজন এক্স সংস্থার হাতে। আদানিরা প্রথমে তা কিনতে চাইল, এক্স কোম্পানিটি বলল ভালো লাভে চলছে এই এয়ারপোর্ট, কেন বাপু তোমাদের বিক্রি করতে যাব আমরা খামোকা। তারপরেই এক্স কোম্পানির অফিসে হানা দিল সরকারি এজেন্সি এবং তাদেরকে জর্জরিত করে দিল। বাধ্য হয়ে এক্স কোম্পানি আদানিদের জলের দরে মুম্বাই এয়ারপোর্টটা বিক্রি করে তারা চলে গেলেন। এই একই ঘটনা ঘটল শ্রী সিমেন্ট সহ একাধিক কোম্পানির সাথে। পৃথিবীর সবচেয়ে বড় লোকজনের মধ্যে আপনি আমি ইলন মাস্ককে চিনি, তার স্পেস এক্স টেসলার জন্য, বিল গেটসকে চিনি মাইক্রোসফটের জন্য, গুগলকে চিনি। বিশ্বের প্রথম 10-এ যারা বিত্তশালী তাদের মধ্যে এদের নাম আসে, আবার আদানিরও নাম আসে। একমাত্র আদানি বাদে প্রত্যেকেই কিন্তু উদ্ভাবনী ক্ষমতা রাখেন। ইলন মাস্কের টেসলা গাড়ি, গুগল বা মাইক্রোসফট প্রত্যেকটা ক্ষেত্রে নতুন কিছু বাজারে এনে তারা বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় ঠাঁই পেয়েছেন। আর আমাদের আদরণীয় আদানিজি, তিনি কি আবিষ্কার করেছেন? লবডঙ্কা। তিনি এইভাবেই সরকারের সাহায্য নিয়ে বিভিন্ন ব্যাংক, এলআইসির মতন দেশের সবচেয়ে বড় বড় যে আর্থিক প্রতিষ্ঠান সেখান থেকে যত খুশি দরকার লোন পেয়ে গিয়েছেন। তারপর তার যে কোম্পানি পছন্দ তার কাছে পৌঁছে গিয়েছে ইডি সিবিআই। কারা দিয়েছে? সরকার। ভয়ে হোক ভক্তিতে হোক তখন তারা লাভে চলা কোম্পানিগুলোকে
আদানির কাছে জলের দরে বিক্রি করে চলে গিয়েছেন। শ্রী সিমেন্ট উদাহরণ মুম্বাই এয়ারপোর্ট। আর এভাবেই আদানি বিশ্বের যে র্যাঙ্কিং, সেই 600 নিচে থেকে মাত্র কয়েক বছরে দ্বিতীয় স্থানে উঠে আসলো। বিজেপি নেতা সতপাল মালিক, অরবিন্দ কেজরিওয়াল এরা বলেছেন যে আদানির এই সব টাকা, এই ব্যবসার টাকা, সব টাকা নাকি মোদিজির ইনভেস্টমেন্ট করা, আদানি ম্যানেজার মাত্র। আবার অন্য পক্ষ বলেন আদানি মালিক, মোদিজি তার গলায় চেন লাগানো একটা ডোবারম্যান ছাড়া কিছু না। অমিত শাহের অনেক কেলোর কীর্তি আছে গুজরাটে, সেই সব কেলোর কীর্তি চাপা দিতে মোদি জানেন তো সবটাই, তাই চাপা দিতে মোদিজির জুতো চাটা ছাড়া অমিত শাহের কাছে আর কিছু খোলা নেই। বিপথে গেলেই কিন্তু সোহরাবুদ্দিন মামলা, জাস্টিস লোয়া মামলা, গুজরাট দাঙ্গার ফাইল নতুন করে খুলে যাবে। আর সে কারণেই এই যে বিজেপির গুজরাট লবি আর কাউকে তারা সামনে আসতে দিতে চাইছে না। সারা দেশ চালাচ্ছে আদানি, মোদি, আর শাহ নিজেকে বাঁচাতে মোদিজির জুতোর কাছে জিভ লাগিয়ে অপেক্ষা করছে কখন তার নোংরা হবে। তাই যারাই আদানির বিরুদ্ধে এখনো পর্যন্ত মুখ খুলেছেন, মোদিজি তাদের প্রত্যেককে হয় সংসদ ভবন থেকে তাড়ানোর সুবন্দোবস্ত করেছেন, আর তা যদি না হয় তাহলে ইডি সিবিআই দিয়ে জেলের ভাত খাওয়াচ্ছেন। সামনে থাকছেন অমিত শাহ। আসল খেলা খেলছে কিন্তু আদানি, তার বিরুদ্ধে মুখ খোলা যাবে না। এইরকমই একটা মাৎসন্যায় পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারপতি ময়দানে নামতেই কিন্তু থরহরিকম্প শুরু হয়ে গিয়েছে শাসক শিবিরে। আদালতে সরকারের উকিল স্পষ্ট করে জানিয়েছেন যে কোন রাজনৈতিক দলকে বা কোন রাজনৈতিক দলকে কে কত টাকা দিয়েছে তা জানার অধিকার নাকি দেশের মানুষের নেই। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় যখন প্রস্তাব দিয়েছেন যে এই ইলেকটোরাল বন্ডের পুরো টাকা নির্বাচন কমিশনের কাছে যাক, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে আনুপাতিক হারে, যার যেরকম সাংগঠনিক ক্ষমতা, সেই হারে টাকাটা ভাগ করে দিক। আর এতেই সলিসিটর জেনারেল অর্থাৎ সরকারি আইনজীবী তিনি ঘাবড়ে যান। দুদিনে 6.5 ঘন্টা করে প্রায় 13 ঘন্টা বাদানুবাদের পর থমকে যান সলিসিটর জেনারেল প্রধান বিচারপতির প্রস্তাব শুনে। তিনি বলে ওঠেন, হুজুর, তাহলে তো 1 পয়সাও কেউ চাঁদা দেবে না, কেউ চাঁদা দিতে চাইবে না। বিচারপতি চন্দ্রচূড় তখন স্পষ্ট করে বলেন, তার মানে যারাই এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে চাঁদা দিচ্ছেন তারা নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণে, উদ্দেশ্যে এই টাকাগুলো দিচ্ছেন। অর্থাৎ নির্ঘাত এখানে কোনো আদান প্রদান বা লেনদেনের ব্যাপার আছে। তাই নির্বাচন কমিশনের কাছে যদি কর্পোরেট সংস্থাগুলোর চাঁদা দেয় তাহলে কেউ কিছু পাবে না। চন্দ্রচূড় সাহেব এইভাবেই আর্গুমেন্টের ক্ষেত্রে আরো একটা কথা বলেন, এখানে আর্টিকেল 14 লঙ্ঘিত হচ্ছে কিনা সেটাই তিনি শুধু দেখবেন। এই আর্টিকেল 14টা কি? আর্টিকেল 14-এ সমান অধিকারের কথা বলা হয়েছে। অর্থাৎ এক রাজনৈতিক দলের যতটা অধিকার, অন্য রাজনৈতিক দলের, তিনি বিরোধী হলেও তারও অধিকার সমান, এই কথা বলা হয়েছে। আচ্ছা, কি সেই অধিকার? যে সংস্থাগুলোকে রাজনৈতিক দলকে চাঁদা দিচ্ছে যেসব সংস্থা, সেই সংস্থার যারা অংশীদার, শেয়ার হোল্ডার, তাদেরও তো জানার অধিকার আছে তাদের সংস্থা কাকে চাঁদা দিচ্ছে, কত চাঁদা দিচ্ছে বা কেন দিচ্ছে। শেয়ার হোল্ডারদেরকে জানাতে হবে। শেয়ার হোল্ডারদের লাভ আর লোকসানের কিন্তু যে সম্ভাবনা সেই চাঁদার সাথে জড়িত আছে। আইনজীবী প্রশান্ত ভূষণ বলেছেন, এই ইলেকটোরাল বন্ডে টাকা যেগুলো আছে সেগুলো শাসন ক্ষমতায় থাকা দলগুলোর কাছেই বেশি যাচ্ছে। অর্থাৎ কেন্দ্রের ক্ষেত্রে বিজেপি আর রাজ্যের ক্ষেত্রে যেসব শাসক দল ক্ষমতায় আছে তাদের ক্ষেত্রে। অর্থাৎ এটা পরিষ্কার যে কর্পোরেট সংস্থাগুলো তেলা মাথাতেই তেল দিচ্ছে, শুধুমাত্র সরকারি বদান্যতা তারা পাবে বলে। বিরোধী দলগুলোর কাছে এই চাঁদার কয়েক ফোঁটাই মাত্র পৌঁছচ্ছে। অর্থাৎ সমানতা এক্ষেত্রেও কিন্তু মেনটেন হচ্ছে না। এখানেও আর্টিকেল 14 লঙ্ঘিত হচ্ছে ব্যাপকভাবে। এসব কারণেই জাস্টিস চন্দ্রচূড় পুরো ইলেকটোরাল বন্ডের চাঁদা নির্বাচন কমিশনের কাছে যাবার একটা প্রস্তাব দিয়েছিলেন। আর খুব স্বাভাবিকভাবে সরকার পক্ষের উকিল এর বিরোধিতা করেছেন, রেডে করে ঝাঁপিয়ে পড়েছেন। জাস্টিস চন্দ্রচূড় যখন বলেন যে সরকারি ব্যাংকের সমস্ত তথ্য, অর্থাৎ বিরোধী দলকে কে কোন কর্পোরেট কত চাঁদা দিচ্ছে তা যখন সরকার জানতে পারছে এবং সরকারি দল সমস্ত কিছু তার লিক হয়ে যাচ্ছে তাদের কাছে, তখন বিরোধী দলগুলো কেন জানতে পারছে না সরকারি দলকে কোন কর্পোরেট কত চাঁদা দিয়েছে?
এখানেই আর্টিকেল 14 আরো একবার লঙ্ঘিত হচ্ছে। সরকারি সলিসিটার এই কথারও কিন্তু সদুত্তর দিতে পারেননি। মামলা কিন্তু জমে উঠেছে। মামলা যত গড়াবে বিজেপির সাথে কর্পোরেট সংস্থাগুলোর যে আঁতাত সেটা কিন্তু আরো স্পষ্ট হবে। আমরা তীক্ষ্ণ নজর রাখছি এই মামলার দিকে। টাইম টু টাইম এই সাংঘাতিক ইন্টারেস্টিং মামলার সমস্ত খুঁটিনাটি নিয়ে আজকের মতোই আবার একটা নতুন তথ্য নিয়ে আসবো যখন আবার শুনানি হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে রাত 8টায় এনকে বাংলা চ্যানেলে। নমস্কার।